আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ আমি নাকি তাকে সন্তান দিতে পারি। তারপর আমার সবচেয়ে কাছের বান্ধবীকে গর্ভবতী করে তাকেই বিয়ে করলো। যেদিন সে বাবা হলো সেদিনই আমি তাকে একটা বার্তা পাঠালাম, আর সেদিনই তাদের ভেঙে পড়ে সুখের সংসার। প্রায় মাস আগে আরাফাত আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। মঙ্গলবার সকালে হাতে ছিল দুটো সুটকেস আর গায়ে পারফিউমের গন্ধ, আর মুখে এমন একটা বাক্য যেটাই আজও আমার বুকের ভিতরে আগুনের মতো জ্বলে। আমি কোনো শূন্যবরী নারীর সাথে জীবন কাটাতে চাই না। শূন্যবরী, 7 বছরের সংসার, ডাক্তার, ইনজেকশন, দোয়া, সবকিছু মিলিয়ে সে আমাকে এটাই নাম দিল। ডিভোর্সের রাতে আমার সবচেয়ে কাছের বান্ধবী মীরা ধানবন্ডি থেকে সে আমার কাছে ছুটে এসেছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে আরাফাত একটা স্বার্থপর, বেইমান, ও তোর যোগ্যই না। আমি ঠিক ওকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু 3 মাস যেতে না যেতে এক সন্ধ্যায় আমি স্থির হয়ে গেলাম। দেখলাম কক্সবাজারে দাঁড়িয়ে আরাফাত আর মীরার হাসি মাখা ছবি। মীরার আঙ্গুলে জগজগা হীরার আংটি, আর তার হাতে একটা পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট। সেদিন আমি কোনো চিৎকার করিনি, কোনো কান্নাও করিনি, কারো দরজায় গিয়ে নালিশও করিনি। আমি শুধু একটা স্ক্রিনশট রেখে তাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে কিছু স্বার্থপর মানুষের চেহারা ঠিক 2 রকমের হয়। আমার আর আরাফাতের বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে। ঢাকা মোহাম্মদপুরের ছোট্ট একটা ফ্ল্যাটে আমাদের প্রথম জীবন সংসার। কত স্বপ্ন ছিল, আশা ছিল, আর ছিল একটা পূর্ণ পরিবারের আশা। তারপর আমার ছিল একটা বাচ্চা নেওয়ার ইচ্ছা। কত প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এসেছে, কত ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তার শুধু একটা কথাই বলেছিল যে তোমাদের স্বামী স্ত্রীর দুজনারই পরীক্ষা করতে হবে। আমি প্রায় তাকে যাবার জন্য বলতাম, কিন্তু সে সবসময় বলতো যে আমি ব্যস্ত। তখনই আমি বুঝে যেতাম যে তার কোনো আমাকে নিয়ে ফিলিংস বা কোনো আশা ভরসা নেই। আর তার মা সানজিদা বেগম সবসময় শুধু এক দীর্ঘশ্বাস ফেলে এটাই বলতো যে একটা সন্তান না থাকলে ঘর অন্ধকার। আর বলতো আমার ছেলে তো একটা অপূর্ণ পরিবার পাওয়ার যোগ্যই না, আমার ছেলে একটা পূর্ণ পরিবারের যোগ্য। আর এই মেয়েটা তো আমার ছেলের সাথে একদমই যায় না। আর ঠিক তখনই আমার স্বামী, সে কখনোই আমার পাশে দাঁড়ায়নি, সবসময় তার পরিবারের পক্ষে থেকেছে, এবং আমাকে সবার সামনে বলতো যে আমি নাকি দুর্বল মনের মানুষ, আমি নাকি এগুলো সহ্য করতে পারবো না। আর আমার এসব প্রেগনেন্সি নেগেটিভ আর সব কিছুই আমার বান্ধবী মীরা জানতো, কারণ ও আমার স্কুল জীবনের বান্ধবী ছিল। এই মীরা সব সময় আমার ব্যর্থ চিকিৎসার পরে এক কাপ স্যুপ নিয়ে আসতো, আর আমি তো তখন ভাবতাম যে ওই আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ। কিন্তু পরে বুঝেছিলাম যে সেই বিশ্বাসটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার স্বামী যেদিন আমাকে ডিভোর্স দিয়েছিল সে একবারও আমার চোখের দিকে তাকায়নি, শুধু নিচে তাকিয়ে সবসময় বলতো যে আমার যোগ্য মীরা আমার সব দুঃখ কষ্ট সব কিছু বোঝে। আর তখনই আমি এক দীর্ঘশ্বাস ভেবে এটাই মনে মনে ভেবে নিয়েছিলাম যে এই সম্পর্কটা আজ নতুন না, এটা হয়তো অনেক পুরনো। অবশেষে আরাফাত আর মীরার বিয়ে হয়েছিল গাজীপুরের একটা রিসোর্টে। কত আনন্দ, কত ফুল দিয়ে বাসর, কত সাজানো, কত উৎসব। তার সব পরিবার, আত্মীয় স্বজন সবাই এসেছিল। আর আমার শাশুড়ি সে কাঁদতে কাঁদতে বলেছিল যে অবশেষে আমার ছেলে পূর্ণতা পেল। মীরা আমাকে চিঠি দিয়েছিল, তবে সেটা সৌজন্যবোধ থেকে নয়, নিষ্ঠুরতা থেকে। তখন আমি তাদের অনেক ছবিগুলোই দেখেছিলাম, যে মীরার পেটে আরাফাত চুমু খাচ্ছে, মীরা লাল বেনারসি শাড়ি, হাসি মুখে ছবি তুলছে। মনে হচ্ছিল যেন আমার কান্না দিয়ে সে সুখের দিকে পৌঁছাতে চাচ্ছে। কিন্তু একটা বড় সত্যতা কেউ জানতো না। আরাফাত যখন ডিভোর্সের আগে আমার রিপোর্ট টেস্ট করতে আমি তাকে নিয়ে যেতে চাইছি, তখন সে অস্বীকার করতো। কিন্তু আমি তার গোপনে নমুনা পরীক্ষা করে নিয়েছিলাম, কিন্তু আমার জানার খুব দরকার ছিল 7 বছরের লজ্জা কি সত্যি আমার প্রাপ্য ছিল। রিপোর্ট যেদিন এলো সেদিন আমি ঢাকার একটা আদালতের বাইরে বসে রিপোর্টটা পড়ছিলাম। রিপোর্টটা পড়ে আমার হাত দুটো শুধু কাঁপছিল, কারণ সমস্যাটা আমার ছিল না, কখনোই না। আরাফাতের এমন সমস্যা ছিল যে তার জৈবিক কারণে সে কোনোদিনও বাবা হতে পারবে না। কিন্তু চাইলে আমি সেদিন সবকিছু প্রকাশ করে দিতে পারতাম, তার অহংকার ভেঙে চুরমার করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি অপেক্ষা করেছিলাম, তাদের সুখ দিয়েছিলাম, তাদের সবকিছু অর্জন করতে দিয়েছিলাম, ভালো থাকতে দিয়েছিলাম, তাদের সুখ উদযাপন করতে দিলাম, সবাইকে বিশ্বাস করতে দিলাম। ঠিক 9 মাস পরে এক ভোরে ফজরের সময় আমার ফোনটা বেজে উঠলো। ফেসবুকের স্টোরিতে দেখলাম মীরা এক ঢাকার বেসরকারি হাসপাতালে একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে। আরাফাতকে দেখলাম তার চোখ ভরা পানি নিয়ে তার নবজাতক ছেলেকে ধরে আছে, আর ক্যাপশনে দেখলাম আমার রক্ত, আমার অহংকার, আমার সুখ, আমার শান্তি। স্টোরিটা পড়তে পড়তে আমি চা বানালাম, তারপর আমি ধীরে ঠান্ডায় রেডি হলাম। ডিভোর্সের
সেদিন পরা কালো শাড়িটা আমি আবার পরলাম। তারপর আরাফাতকে একটা ছোট্ট বার্তা পাঠালাম যে তোমার ছেলের জন্য অভিনন্দন আরাফ, তবে নিজের নামে নেয়ার আগে রিপোর্টটা একটু পড়ে নিও। আর একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি কোনোদিনও বাবা হওয়ার জন্য সক্ষম না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপর শুধু কল আসতে রইল। তার ফোনটা আমি ধরিনি। সকাল 8টার দিকে একটা ভয়েস নোট এলো। কণ্ঠে ছিল আর বাবার আনন্দ না, শুধু আতঙ্ক। ভয়েস আমাকে বলল, তুমি একটু বলে দাও যে সবকিছু মিথ্যে। আমি কোনো উত্তর দেইনি। তারপর সে আমার দরজার সামনে আসলো। হাসপাতালের ব্যাগ তখনও হাতে, মুখ ফ্যাকাশে, চোখ লাল। সে কাপা কণ্ঠে বলল, তুমি এই সব কিছু কবে থেকে জানতে? আমি তাকে ভিতর আসতে দিলাম, তবে ভালোবাসার জন্য নয়, শেষ সময়ে সত্যটা দেখানোর জন্য। ফোনটা আমি তার সামনে দিলাম। তারপর সে ফিসফিস করে বলল, তুমি আমাকে সব কিছু আগে বলনি কেন? আমি তাকে বললাম, বলিনি, কারণ যেদিন আমি সবকিছু বলতে চেয়েছিলাম সেদিনই তুমি আমাকে শূন্য নারী বলতে ব্যস্ত ছিলে। কিছুক্ষণের মধ্যে আরাফের ফোনে ফোন আসলো। তার মায়ের কণ্ঠ খুব আতঙ্কিত। সে বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি চলে আয়, মেয়েরা তার বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি করতে চাইছে, তুই একদমই কিন্তু সই করবি না। তখন আমি তার ফাইলটা একদম সামনে দিলাম। সে সব কিছু দেখে একদম কাপা কাপা কণ্ঠে বলতেছে, আরাফের ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, সে কে? তার মুখ থেকে মনে হচ্ছে কথাই বের হচ্ছে না। সে যেন নিজের কানকে সব বিশ্বাস করাতেই পারছে না। তারপর আমি দ্বিতীয় রিপোর্টটাও তার সামনে দিলাম। সেটা ছিল হাসপাতালের রেকর্ড। সেখানে ছিল ডাক্তারের নোট এবং তারিখ, কিন্তু রিপোর্টটা সামান্য ছিল, কিন্তু এই সামান্য তথ্যটাই তাদের সংসারটা, সুখের সংসারটা ভেঙে চুরে একদম শেষ করতে একদম যথেষ্ট ছিল। আরাফাত কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। তার চোখ একদম স্থির ছিল। তারপর ঠোঁট শুকিয়ে গেল এবং ভুরে কুঁচকে গেল। দেখে মনে হয়েছিল যে তার মুখটা একদম রক্ত শূন্যতা হয়ে গেছে। তারপর সে ধীরে ধীরে মাথা উঁচু করলো এবং অল্প সুরে বলল, কি মীরা গর্ভবতী হয়েছে আমাদের বিয়েরও আগে? আমি আর কিছুই বললাম না। শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সে আবার কাগজ পড়তে মনোযোগ দিল, যেন শব্দগুলো বদলে যাবে, সব কিছু মিথ্যে হয়ে যাবে। কিন্তু সত্য তো কখনোই বদলায় না। তারপর আরাফাত কাপা গলায় বলল, তাহলে কি সন্তান আমার না? এক মুহূর্তেই যেন আমার ভিতর থেকে পুরনো কষ্টটা একদম নাড়া দিয়ে উঠল। এই মানুষটার জন্য আমি কত কি করেছি। ডাক্তারের কক্ষের বাইরে এসে কেঁদেছি, আত্মীয় স্বজনদের সামনে কত তিরস্কার শুনেছি, কত ব্যথা হজম করেছি। কখনো তার সামনে মাথা উঁচু করে কথা বলিনি। সবসময় নিজেকে দোষী মনে করেছি, নিজের শরীরকে ঘৃণা করেছি। আর আজ সে একই কথা বলছে আমার সামনে মাথা নিচু করে। তারপর আমি তাকে বললাম যে 7 বছর আগে যে প্রশ্নগুলো তুমি আমাকে করতে, আজকে সেটা নিজের কাছে নিজে করতেছো নাকি? তারপর আরাফাত একেবারে চেয়ার ঘেঁষে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তার ফোনে কল আসলো। স্ক্রিনে ভেসে উঠলো মীরার ছবি। ঠিক সেই মুহূর্তে তার ফোনের ওই শব্দটা তার ভিতরে যেমন মনে হচ্ছিল যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। তারপর সে হাত কাপা নিয়ে ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে মীরা কাপা গলায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরাফাত প্লিজ আমার কথাটা শেষবারের মতো একটু শুনো। আরাফাত দাঁত চেপে তাকে একটা প্রশ্ন করলো যে আগে তুমি এটা বলো যে ওই ছেলের বাবা কে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড। তারপর আমি শুনতে পেলাম মীরার ভারী কণ্ঠ। তারপর সে বলতেছে, আমারই ভুল হয়েছে আরাফাত। তারপর আরাফাত গর্জের সুরে বলল, ভুল? এটা কোনো ভুল? তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে বাবা করেছো, তারপরে বলতেছো যে এটা আমি ভুল করেছি। মীরা তখন বলল, আরাফাত আমি ভুল করেছি এই কারণে আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি একা থাকতাম, আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। আরাফাত আর একটা কথা না শুনে ফোনটা কেটে দিল। তার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ঘরের ভিতরে একটা ঠক শব্দ হলো। ঘরের সবকিছু একদম চুপ, স্তব্ধ। আর একটা জিনিস কি, সে যে মানুষটা আমাকে বলেছিল যে একটা শূন্য নারীর জন্য আমার জীবনটা শেষ, সেই কিনা আজ শূন্যের পথে দাঁড়িয়ে ধীরে ধীরে ছোপায় বসে পড়লো। 2 হাত দিয়ে মুখ ঢেকে শুধু কাঁদছিল। তার কান্না দেখে মনে হচ্ছিল যে বহুদিনের অহংকার মনে হয়েছিল যে এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। একটু পর আরাফাত আমাকে আস্ত সুরে বলল, আর তুমি এসব কিছু কবে থেকে জানতে? আমি জানালার দিকে তাকালাম, কারণ সকালের সূর্যটা পর্দা বেয়ে একদম ঘরের ভিতরে এসে পড়েছে। তারপর আমি শান্ত সুরে বললাম, আমি সবকিছু ডিভোর্সের আগে জানতাম। তাহলে তুমি আমাকে সব কেন বলনি? আমি তখন তার চোখে চোখ রাখলাম এবং বললাম,
তোমার মা, তোমার আত্মীয় স্বজন সবার সামনে আমি তখন বলতে পারতাম, আমি রিপোর্ট সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি অপেক্ষা করেছিলাম। তবে যেদিন আমি বলার জন্য প্রস্তুত হয়েছিলাম সেদিনই তুমি আমাকে শূন্য নারী বলতে ব্যস্ত ছিলে। আমার কান্না তোমার কাছে দুর্বলতা ছিল, আমার অপমান তোমার কাছে স্বাভাবিক ছিল। তাই আমি চুপ ছিলাম, কারণ কিছু সত্য চিৎকার করে মানুষকে বোঝানো যায় না। সময় একদিন সেটাকে সামনে এনে দাঁড় করায়। আরাফাত মাথা নিচু করে বসে রইল। আরাফাতের চোখ থেকে পানি একদম মেঝেতে পড়ছিল। হয়তো সে তখন বুঝতে পেরেছিল যে একজন স্ত্রীকে নয়, একটা মানুষকে আমি ভেঙে দিয়েছিলাম। আর ঠিক তখনই সে আমার পায়ের কাছে এসে পড়লো। আমি চরম ভুল করেছি অনন্যা। আমি কিছু বুঝতে চেষ্টা করিনি, আমি তোমার কষ্ট বুঝিনি, আমি তোমার পাশে দাঁড়াইনি, আমি শুধু তোমাকে অপমান করেছি। আমি কিভাবে এত অমানুষ হলাম? আমার বুকের ভিতরে পুরনো কষ্টগুলো নাড়া দিয়ে উঠল। আশ্চর্য, আমার একদমই রাগ হচ্ছে না, আরো শান্তি, কারণ বহুদিনের কষ্টটা মনে হচ্ছিল একটু হালকা হচ্ছে। আমি তখন তাকে শান্ত সুরে বললাম, তুমি আজ কিছু নষ্ট করোনি আরাফ। যেদিন তুমি আমাকে না বিশ্বাস করে সবকিছু যাচাই বাছাই না করে আমাকে ভেঙে দিয়েছিলে, সেই দিনই তুমি সবকিছুই ভেঙে দিয়েছিলে। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কি তোমাকে আবার ফিরে পেতে পারি? আমি একটা তিক্ত হাসি দিলাম আর বললাম, ভাঙা আয়না কি জোড়া লাগানো যায় আরাফ? এই কথাটা শুনে সে চুপ করেছিল অনেকক্ষণ। তারপর সে শান্ত সুরে আমাকে বলল, তুমি কি আমাকে ক্ষমা করেছো? তারপর আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আর বললাম, হ্যাঁ ক্ষমা করেছি, অনেক আগেই ক্ষমা করেছি। যদি ক্ষমা না করতাম তাহলে আমি নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। কিন্তু ক্ষমা মানে তো এই না যে আমি আবার সে আগুনে ফিরে যাব। আরাফ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অনুশোচনা এবং ভাঙা আর্তনাদ। দরজার সামনে গিয়ে থামলো, আবার পেছনে তাকালো। আমি কিচ্ছু বললাম না। তারপর সে চলে গেল। দরজাটা একদম আস্তে করে লেগে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আর ভাবলাম, এই সেই নারী যে 7 বছর আগে নিজেকে অপূর্ণতা ভাবতো আর কেঁদে কেঁদে রাতে বালিশ ভিজাতো, শুধু নিজেকে দোষ দিত। তবে সে যা ভাবতো সে নিজেই শূন্য। কিন্তু আজ বুঝলাম আমি কখনো শূন্য ছিলাম না। শূন্য ছিল তাদের বিশ্বাস, শূন্য ছিল তাদের সততা, শূন্য ছিল সেই অপমান যেটা একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। পর্দাটা সরিয়ে দিলাম। সকালের পূর্ণ আলোটা ঘরে ঢুকে পড়লো। অনেকদিন পর মনে হলো যে প্রতিশোধ সবসময় চিৎকারে হয় না, একটা সত্যই যথেষ্ট। মানুষের মিথ্যা মুখোশটাকে ভেঙে দেয় আর একজন ভেঙে যাওয়া মানুষকে একদম সোজা করে দাঁড়িয়ে তোলায়।